ঋণ দিয়ে সরকার চালানো হচ্ছে, বাজেট চলছে, কিন্তু সেই টাকাটা চুরি হচ্ছে। সরকারকে চলতে হবে, সরকারের কাজ করতে হবে, সেটার জন্য ঋণের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। তাহলে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে টাকা ছাপালো, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এখন যে অবস্থা, এত টাকা ছাপিয়ে এখন আবার বাজারে সেই টাকা দিয়ে মূল্যস্ফীতির উপর এটা আলাদা করে চাপ পড়বে না? পড়বে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার পথও আছে। সরকারটা এসব সংকটের আগেই দেশের সব মানুষকে, সব নারীকে, সব পরিবারে, 4 কোটি পরিবার 5 বছরের মধ্যে তাদেরকে 2,500 টাকা মাসে ক্যাশ দিতে চেয়েছে। সেই সরকারটা এই সংকটে দরিদ্র মানুষের কথা ভাববেই। যে সরকারটা এসব সংকটের আগেই দেশের সব মানুষকে, সব নারীকে, সব পরিবারে, 4 কোটি পরিবার 5 বছরের মধ্যে তাদেরকে 2,500 টাকা মাসে ক্যাশ দিতে চেয়েছে। সেই সরকারটা এই সংকটে দরিদ্র মানুষের কথা ভাববেই। 4 কোটি পরিবারকে 2,500 কোটি টাকা ক্যাশ দিতে চাইছে সরকার, কিন্তু সেই সাথে আমরা দেখছি আবার এই 52 দিনেই, সরকারের 52 দিনে 44,500 কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নেওয়া হলো। এই ঋণ কিভাবে সমন্বয় করা হবে, কিভাবে দেওয়া হবে, সেই প্রভাব আবার সাধারণ মানুষের উপর পড়বে কিনা? পড়বে না। ঋণ রাষ্ট্রের থাকে, এটাই নিয়ম। মানে আমরা প্রত্যেকটা রাষ্ট্রের ঋণ আছে। দেখার ব্যাপার হচ্ছে জিডিপির তুলনায় ঋণের পার্সেন্টেজ কত। আমাদের পার্সেন্টেজ এখনো 2/3 মতো বা তার নিচে আছে। আমরা কিন্তু এই ঋণ ইতিমধ্যে পূর্বের অর্থ বছরের যে নির্ধারিত ঋণ, তার লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে যায়। আমি একটা সংবৎসর এই প্রশ্নটা উঠেছিল, আমি ঠিক যে জবাবটা দিয়েছি সেটা হচ্ছে এই রকম। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে রাষ্ট্র বাজেট ব্যক্তির মতো করে না। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে আসলে ঘাটতি বাজেট করে না। ব্যক্তি তার আয় অনুযায়ী ব্যয় করে, রাষ্ট্র তার ব্যয় অনুযায়ী আয় করে। সে আগে ব্যয় ঠিক করে, তারপর সে আয়ের মধ্যে রাজস্ব আমার কি আসবে না আসবে, ফলে একটা ঘাটতি হয়, ঘাটতিটা সে ঋণ নিয়ে পূরণ করার চেষ্টা করে। এটা একমত আমরা। এটার একটা হিসাবও আছে যে জিডিপির 5%-এর বেশি ঘাটতি বাজেট হওয়া উচিত না। ওর মধ্যে যদি থাকি, ইটস সেফ। নাম্বার 2 হচ্ছে, যেটা সবচেয়ে জরুরি কথা, বাজেট ঋণ দিয়ে সরকার চালানো হচ্ছে, বাজেট চলছে, কিন্তু সেই টাকাটা চুরি হচ্ছে। একটা রাষ্ট্রের জনগণের কাছে যে কমিটমেন্ট এই সরকারের ছিল, সেটা হচ্ছে আমরা যদি ঋণ নেইও, সেই ঋণটা আদতে আমরা তার কল্যাণে ব্যবহার করব। যেমন ধরুন, আমরা জনগণের জন্য নানান কল্যাণকর কর্মসূচি, আমরা হেলথ কার্ডের দিকেও যাচ্ছি, সেখানেও মানুষ সুবিধা পাবে। সেই সুবিধা জনগণ যদি দেখে রাষ্ট্র ঋণ করছে, কিন্তু সেটা ফিরে আসছে তার সুবিধা হিসেবে, আমি আশা করি তখন আর সমস্যা হবে না। আগের সংকটটা কি ছিল? ঋণ হচ্ছে দেশি বিদেশি ঋণ, কিন্তু সেই টাকাটা চুরি হচ্ছে। একটা প্রজেক্ট হচ্ছে বিদেশি ঋণটি নিয়ে, কিন্তু আমরা দেখছি এই আলাপগুলো আমরা প্রচুর করেছি, কয়েক গুণ বেশি খরচ করে টাকা লুটপাট হয়েছে। তো আমরা এটা আমাদের সরকারের পক্ষ থেকে বলতে চাই, ঋণ আসলে হবে, ঋণ বাড়বে, কিন্তু আমরা চেষ্টা করবো এটা কমিয়ে রাখার জন্য। আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের শেষ সময়, তত্ত্বাবধায়ক মানে ইন্টারিমের সময়, দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় ছিল। খুব সম্ভাবনা ছিল এই নির্বাচনের পর মানুষের, ইনভেস্টারদের বিশেষ করে, আস্থা ফিরে আসবে এবং অনেক ভালো ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এই সংকটের কারণে সেটাও তো বিপদে পড়ে গেল। তো সরকারকে চলতে হবে, সরকারের কাজ করতে হবে, সেটার জন্য ঋণের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। কিন্তু এই সংকট কেটে গেলে আপনি দেখবেন এটা এই পরিমাণ লাগবে না। কারণ সরকার যখন প্রচুর ব্যবসা হবে, তখন রাজস্ব বাড়বে, এবং সরকার রাজস্বর রেশিও বাড়ানোর জন্য চেষ্টা করছে। তো সংকট এরকম থাকবে বলে পরিষ্কার। ফ্যামিলি কার্ড, তারপর হচ্ছে কৃষক কার্ড, একই সাথে বললেন স্বাস্থ্যের জন্য আলাদা করে কার্ড বানানো হচ্ছে, হেলথ কার্ড, এই সকল টাকা কোথা থেকে আসবে, কোত্থেকে দিবে সরকার এই টাকাগুলো? সরকার দুভাবে টাকা পায়। একটা হচ্ছে জনগণের কাছ থেকে দুভাবে ট্যাক্স নেয়। একটা হচ্ছে সে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা বড় পার্সেন্টেজ ভ্যাটের নামে আসতে পারে, এটা আমদানি শুল্কের নামে আসে, এরকম আসে। আর একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সম্পদ কর ইত্যাদি ইত্যাদি। সম্পদ কর আমাদের যদিও খুব সিগনিফিক্যান্ট না, এটা একটা। আর বাকিটা যদি কম আসে, আমরা অনেক সময় গ্র্যান্ট পাই, আমরা বিদেশি লোন পাই, আমরা দেশি লোন নেব, এগুলো করবো। একটা কথা মনে রাখতে হবে, একটু যেহেতু এই আলাপটা আসলোই, মানে আমরা মনে করছি জনগণের হাতে টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা দিয়েই আমাকে লোন টোন করে ফেলে ক্ষতি হচ্ছে না। ফ্রি মানি, এটা একটা ফ্রি দিয়ে দিচ্ছি আমরা, তাই তো? সারা পৃথিবীতে ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা কনসেপ্টের কথা প্রচুর আলোচিত হয়। এটা বহু পুরোনো কাল থেকে এটা হচ্ছে। আপনি যদি মানুষের হাতে টাকা দিয়ে দেন, আমরা তো একদম গরিব প্রান্তিক মানুষের হাতে টাকা দিচ্ছি, এই 2,500 টাকা মুহূর্তে উবে যাবে। মানে উনি বাজারে যাবেন, উনি বাজারে গিয়ে টাকাটা খরচ করে ফেলবেন, যে কোনো ধরনের প্রয়োজন। এই খরচের মাধ্যমে যে 13,000 কোটি টাকা আগামী বাজেটে প্রতি মাসে মানুষের হাতে যাবে, মানে টোটাল 13,000 কোটি টাকা বাজেটে লাগবে, প্রতি মাসে 1,000 কোটি টাকার বেশি মানুষের হাতে যাবে। এই যে গেল, এই টাকাটা মুহূর্তে বাজারে চলে যায়। যখন বাজারে বিক্রি, মানে আপনি কিছু টাকা নিয়ে যান কিছু কিনতে, ওটা চাহিদা তৈরি হয়। ওই চাহিদা তৈরি কিন্তু অর্থনীতিকে ট্রিগার করে, অর্থনীতি গ্রো করে, নতুন নতুন ইনভেস্টমেন্ট হয়, ব্যবসা তৈরি হয়, এবং সেই যখন ইনভেস্টমেন্ট হয়, ব্যবসা হয়, তখন কিন্তু এমপ্লয়মেন্টও জেনারেট করে। সো আমি এভাবেই দেখার জন্য বলছি যে আমরা মনে করছি আমি ভর্তুকি দিয়ে বা আমরা কিছু মানুষের কাছ, মানে ব্যাংক লোন নিয়ে
বা এভাবে করে আমরা কেন মানুষকে টাকা দিচ্ছি, এই টাকাটা আসলে অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করারও একটা গুরুত্বপূর্ণ কৌশল, এটা স্বীকৃত। জি, তাহলে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে টাকা ছাপালো, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এখন যে অবস্থা, এত টাকা ছাপিয়ে এখন আবার বাজারে সেই টাকা দিয়ে এখন মূল্যস্ফীতির উপর এটা আলাদা করে চাপ পড়বে না? পড়বে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার পথও আছে। মানে অর্থনীতিতে এই জিনিসগুলো আছে, আপনি কোনো প্রয়োজন যখন হয়, আপনার যখন এক্সট্রা টাকা প্রয়োজন, আপনি এটা করতে পারেন। আবার আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংকের পলিসি ইন্টারেস্ট যে রেট আছে সেটা সে বাড়িয়ে কমিয়ে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও করতে পারে। সুতরাং সব কিছুই সম্ভব, এটা ডিপেন্ড করে আপনি কোন সময় কোন জিনিসটাকে প্রায়োরিটি দেবেন। প্রভাব পড়তেই পারে, ইভেন ব্যাংকিং সেক্টর থেকেও যখন লোন নেওয়া হয় সেটা ইনফ্লেশনের উপরে চাপ তো আছেই, বেসরকারি বিনিয়োগের উপরে প্রভাব আছে। এগুলো প্রত্যেকটাই, আমি আবারও বলছি, আপনি পলিসি ডিসিশন নিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, এগুলো আমরা